হ্যালো ভিউয়ার্স, ভারতীয় উপমহাদেশে মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে 1947 সালে পাকিস্তান নামের রাষ্ট্রের জন্ম হয়েছিল। কিন্তু 1971 সালে এসে সেই স্বপ্নের মৃত্যু হলো। এর কারণ হলো পশ্চিম পাকিস্তানিরা নানাভাবে পূর্ব পাকিস্তানিদের অত্যাচার, নিপীড়ন ও শোষণ করত। এক কথায় বলতে গেলে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে ঠকাতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিম পাকিস্তানিরা ঠিক কিভাবে, কোন কোন উপায়ে, কোন কোন ক্ষেত্র থেকে পূর্ব পাকিস্তানিদেরকে ঠকাতো? ইন ডিটেলসে আজকের ভিডিওতে আমরা তা জানব। ভিউয়ার্স, 1947 সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার পর পাকিস্তানের মোট জনসংখ্যার 56% জনসংখ্যাই ছিল পূর্ব পাকিস্তানে। কিন্তু জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তহবিলের মাত্র 20% পেয়েছিল পূর্ব পাকিস্তান। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পেয়েছিল 36%। জঘন্য বিষয় হচ্ছে, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বরাদ্দ এত কম পাওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিরা আবার গোপনে এবং প্রকাশ্যে পূর্ব পাকিস্তান থেকে উন্নয়ন তহবিল নিয়ে যেত। জটিল সব কর ব্যবস্থার আড়ালে নানা খরচ দেখিয়ে এই উন্নয়ন তহবিল নিয়ে যাওয়া হতো। 1947 সাল থেকে 1971 সালের মধ্যে পশ্চিমে পাচার করা এই টাকার পরিমাণ ছিল $260 কোটি। কোয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মোহাম্মদ নিয়াজ আসাদুল্লাহ 2006 সালে তার এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছেন। ভারত ভাগের সময় পাকিস্তানের দুই অংশের প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা প্রায় সমান ছিল। কিন্তু 1971 সালে এসে পূর্ব পাকিস্তানে প্রাইমারি স্কুলের সংখ্যা কমে যায়, অথচ 1960-এর দশকে এসেই পশ্চিম পাকিস্তানে প্রাইমারি স্কুলের সংখ্যা প্রায় 3 গুণ হয়ে যায়। 1951 সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েটের সংখ্যা ছিল 41,000 আর পশ্চিমে ছিল 45,000। কিন্তু 1961 সালে এসে পূর্ব পাকিস্তানে নতুন করে গ্রাজুয়েট তৈরি হয় 28,000, কিন্তু সেই সংখ্যা পশ্চিমে দাঁড়ায় 54,000। এর কারণ হলো, শিক্ষাক্ষেত্রে যত সরকারি বৃত্তি ও অনুদান রয়েছে তা পেয়েছে প্রধানত পশ্চিমের শিক্ষার্থীরা। পশ্চিম পাকিস্তানে উৎপাদিত পণ্যের প্রধান বাজার ছিল পূর্ব পাকিস্তান। সরকারি হিসাবেই 1970 সালে পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের সাথে বাণিজ্যে পশ্চিম পাকিস্তানের লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় $10 কোটি। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা CIA 1971 সালের মে মাসে একটি গোপন প্রতিবেদন তৈরি করেছিল, যাতে তারা দেখার চেষ্টা করেছিল যে পাকিস্তান ভেঙে গেলে দুই দেশের অর্থনীতিতে তার কী প্রভাব পড়বে। 2010 সালে এসে ওই রিপোর্টের খণ্ডিত অংশ প্রকাশ করা হয়। তাতে দেখা যায় যে CIA তখন মনে করেছিল পূর্ব পাকিস্তান যদি পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পশ্চিম পাকিস্তান বড় ধরনের বাণিজ্য সংকটে পড়বে, কারণ তাদের পণ্যের যে মান তাতে বিকল্প বাজার পেতে তাদের সমস্যা হবে। CIA-এর ওই গোপন রিপোর্টে আরও বলা হয়েছিল যে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক যত বেড়েছে, দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য তত বেড়েছে। পশ্চিম পাকিস্তানে 1949 থেকে 1950 সালে মাথাপিছু আয় ছিল 311 রুপি এবং পূর্ব পাকিস্তানে ছিল 287 রুপি, যা প্রায় কাছাকাছি। কিন্তু 1969-70 সালে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় দাঁড়ায় 537 রুপি এবং পূর্ব পাকিস্তানে সেই আয় দাঁড়ায় 331 রুপি। পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিল থেকে এই তথ্য পাওয়া গেছে। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রিজওয়ান উল্লাহ কোকাব তার একটি গবেষণায় দেখিয়েছেন যে কিভাবে সরকারি উঁচু পদের চাকরির নিয়োগের ক্ষেত্রে বাঙালিদের প্রতি বৈষম্য করা হয়েছে। 1950 সালে 20% সরকারি চাকরি মেধাভিত্তিক নিয়োগের পর বাকি 80% সরকারি চাকরি দুই অংশের মধ্যে ভাগ করে কোটাভিত্তিক নিয়োগের নীতি ঘোষণা করা হয়। কিন্তু গবেষক রেজাউন কোকাব বলেছেন পূর্ব পাকিস্তানে যোগ্য প্রার্থী নেই, এই যুক্তিতে সেই কোটা কখনোই মানা হয়নি। ফলে 1966 সালে এসে দেখা গেছে সরকারি চাকরির উঁচু পদে অর্থাৎ সরকারের প্রশাসনিক পদগুলোতে বাঙালিদের প্রতিনিধিত্ব খুবই কম। 1966 সালে প্রেসিডেন্ট সচিবালয়ের কর্মকর্তাদের 81% ছিল পশ্চিম পাকিস্তানের আর মাত্র 19% ছিল পূর্বের। বাণিজ্য মন্ত্রণালয়ে এই অনুপাত ছিল 64 এবং 36%। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 92% কর্মকর্তাই ছিলেন পশ্চিম পাকিস্তানের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 78%ই ছিলেন পশ্চিমের বাসিন্দা।
1971 সালে এসেও সেই চিত্র বদলায়নি। ওই বছর সরকারি গেজেটেড কর্মকর্তাদের মধ্যে 196 জন শুধু বাঙালি ছিল, যেখানে পশ্চিম পাকিস্তানের শুধু পাঞ্জাব প্রদেশের কর্মকর্তার সংখ্যাই ছিল 199। জেনারেল ওয়াসিউদ্দিন, যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে একমাত্র 3 তারকা বাঙালি অফিসার হতে পেরেছিলেন, তার জন্যও তাকে অপেক্ষা করতে হয়েছিল 1969 সাল পর্যন্ত। 1970 সালে ইয়াহিয়া খান ক্ষমতা নেওয়ার পর বাঙালিদের মধ্যে চলমান অসন্তোষ সামাল দিতে তিনি সরকারি উঁচু পদে এবং সেনাবাহিনীতে বাঙালিদের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও 1970 সালে এসেও পাকিস্তানের সেনাবাহিনীতে যেখানে 6000 সদস্য ছিল, সেখানে বাঙালি সদস্য ছিল মাত্র 300, তারও আবার সিংহভাগই ছিল নিম্নপদের কর্মকর্তা। ভিউয়ার্স, প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি এখন বাংলাদেশকে নিয়ে অনুশোচনা করে? রাজনীতির শিক্ষক, লেখক এবং পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান হাসান আকসারি রিজভী বলেন, এ নিয়ে পাকিস্তানে 2 ধরনের মতামত রয়েছে। একদল মনে করেন পাকিস্তান যদি অটুট থাকতো তাহলে বিশ্ব রাজনীতিতে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাদের অবস্থান আজ অনেক বেশি শক্ত হতে পারত। আরেক দল মনে করেন পাকিস্তান এখন অনেক বেশি ম্যানেজেবল এবং সামাল দেওয়া সহজ হয়েছে। তবে মিস্টার রিজভী মনে করেন বাংলাদেশের স্বাধীনতা থেকে শিক্ষা নিয়েছে পাকিস্তান। ভিউয়ার্স, আজকের টপিকটি এ পর্যন্তই। এই টপিকটি নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।